আমার মনে হয় না সার্কেল অফ লাইফ সম্ভব ছিল যেখানে এরকম দুজন লেজেন্ডস অফ বেঙ্গলি মিউজিক, লেজেন্ডস অফ রক মিউজিক, তাদেরকে একসাথে একই স্টেজে পাওয়া যায়। আমরা হারি না, হারতে পারি না। 1 মিনিটের ভিডিওতে পরোটা বিক্রি সেটা দেখানো যেতে পারে, সেটা দেখা যায়। হঠাৎ করে 1 মিনিটের গানে সবকিছু বলে দেওয়া যায় না। প্রত্যেকের জীবনের গল্পই আসলে অন্য কারো জীবনের গল্প, হয়তো আলাদা আলাদা সময়ে হচ্ছে, সেগুলো ঘটছে। How do you think AI is going to impact the world of music and your own life from your perspective? সো মিউজিক ডিরেক্টর হিসাবে যে কাজটা করতে পারতাম, সেই কাজটা করার দুটো অ্যাঙ্গেল, একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন এবং অবশ্যই 2 নম্বর দ্য কমার্শিয়াল স্যাটিসফ্যাকশন। দুটোর কোনোটাই আমি পেলাম না এআই এর জন্য। আর এডুকেশন মানে লাইট, এই যে আলোটা আমরা আমাদের শিক্ষার মাধ্যমে মনের ভেতর জ্বালাতে পারছি, সেটাই কিন্তু আমাদের শক্তি, আমাদের অস্ত্র টু ফাইট আউট পেটি ফিলিংস। উড়ছে যেন বিশ্ব শোভায় শুভ্র রঙিন জয় পতাকা যাচ্ছে, আলো মোরা সঙ্গে ভেসে চলে যাই ওই পুরীর দেশে, মলয় হাওয়ায় গা ঢেলে দি নীল আকাশে মেলিয়ে পাখা যাচ্ছে। এই যে এত হাওয়া দিচ্ছে না, তাইতে আমার এই গানের কথা মনে পড়ে গেল। এজ, কি খবর? কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে, বুঝলে তো। জানিস তো আমিও তো টেকনো ইন্ডিয়ার স্টুডেন্ট। টেকনো মেন সল্ট লেক, ইয়ার 2014, দ্যাটস ওয়্যার আই ফিনিশড মাই স্টাডিজ। কিন্তু তার অনেক দিন আগে যখন কলেজে ছিলাম এবং যখন হয়তো রক মিউজিক কী হয় সেটা জানতাম না, আর বাংলায় যে রক মিউজিক হয় সেটাই জানতাম না, তখনও কিন্তু টেকনো ইন্ডিয়াতে এসে এই মাঠেই, এবং ওখানে পিছনে তখন আরেকটা মাঠ ছিল, এই মাঠেই কিন্তু আমরা ফসিলসও দেখেছি, আমরা ক্যাকটাসও দেখেছি। তো সেই সূত্রে আমার মনে হয় না এর থেকে ভালো কোনো আর 2 পায়ার অফ লাইফ, সার্কেল অফ লাইফ সম্ভব ছিল যেখানে এরকম দুজন আইডল, আইকনিক লেজেন্ডস অফ বেঙ্গল, লেজেন্ডস অফ বেঙ্গলি মিউজিক, লেজেন্ডস অফ রক মিউজিক, তাদেরকে একসাথে একই স্টেজে পাওয়া যায়। তাই জন্য হাততালি, করতালি, চিৎকার যেন থামে না। Can we please welcome Rupam and Shidhu in a way that only Techno India can? থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ টেকনো ইন্ডিয়া। বাইরের কাউকে যদি বলা হয় যে এখানে গান বাজনার জন্য ডাকিনি, আমরা কথা শুনতে ডেকেছি, আর এরকম লোকজন জড়ো হয়েছে, আমি জানি না তারা বিশ্বাস করবে কিনা এটা সম্ভব, কিন্তু এটা টেকনো ইন্ডিয়া বলেই বোধহয় সম্ভব। এবং আজকে আমরা একটু আড্ডা মারবো, একে অপরের ব্যাপারে জানবো, এবং আগামী দিনে কি প্ল্যান, কি হচ্ছে সেই সব নিয়েও জানবো। কিন্তু এটার আগে একটা ছোট্ট গল্প হয়তো নয়, ইটস নট আ ভেরি হ্যাপি থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। তোমরা এখানে কতজন টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট? আমরা ভালো কথা বলবো, মনের ফুরফুরে হাওয়া বাতাসের মধ্যে ভালো কথা বলবো, কিন্তু তার আগে উই হ্যাভ টু অ্যাড্রেস something important that has happened at Techno India very recently, and something important that I believe should not be brushed under the carpets. One of ours, amaderhi ek chhatro, Shoham Shen, first year computer science, data science er chhatro, আত্মহত্যা করে 2-3 সপ্তাহ আগেই। কেন আত্মহত্যা করে সে? কারণ সে তার মাকে বলেছিল আমার একটা বাইক চাই, আমাকে একটা বাইক কিনে দাও। তার মা বলেছিল, শি ইজ এ সিঙ্গল মাদার, একা ঘর চালান উনি বলেন যে এটা আমার পক্ষে সম্ভব নয় এখন, এবং সে তার বাইকটা কিনে দেয়নি। তার পরের দিন ছেলের সুইসাইড নোটে জানতে পারে যে সে যে এই বাইকটা কিনে দিতে পারেনি, তাই জন্য সে ছেলেটা তার নিজের জীবন নেয়। It's not a very happy news to start the session with, but I think it's something that is important to talk about. আমাদের সঙ্গে যারা আছে, they are both icons
of music, but more importantly, they're very deep people, both of them. দুজনেই কিন্তু খুব গভীর জাতের মানুষ, দুজনেই কবি, এবং আমি তাদের থেকে প্রথমেই আজকে শুরু করার আগে জানতে চাইবো যে তাদের কাজ, তাদের গান, তাদের জীবন কিভাবে এরকম জিনিস যেখানে হয়, how do you react to something like that? All of them, I'm sure, would love to hear your views and your reactions to something like this, and how do we ensure going forward আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিকেল কলেজে, বাংলার আমাদের তথাকথিত ভারতবর্ষের যেই ইনস্টিটিউশনগুলোতে এরকম জিনিস যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি, এটা দিয়েই আজকে আমাদের কথা শুরু করব আমরা। রূপম, they can be hear from you first. এই খবরটা মেঘদূতের কাছে শুনলাম এসে আজকে শুরুতেই, একটু আগে যখন আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। বিষয়টা হলো যে আমি আমার সঙ্গীত জীবন, এটাও অদ্ভুত ব্যাপার যে আমার সঙ্গীত জীবন নানা রকমভাবে নানা রকম সময় শুরু হয়েছে। সে তো একেবারে ছোটোবেলায় 4 বছর বয়সে আমি প্রথম স্টেজে উঠেছিলাম একটা বাদ্যযন্ত্র নিয়ে, সেটা আমার একটা শুরু। লুকিয়ে লুকিয়ে রেডিওতে গিয়ে বাবা মার সঙ্গে ধরা পড়ে যাওয়া, বাবা মার রেকর্ডিংয়ে পর্দার পেছনে লুকিয়ে থাকা, এবং তারপরে তাদের মান্যতা পাওয়া, তারা আমাকে গ্রহণ করেন একজন শিশু শিল্পী হিসেবে, এটা আরেকটা শুরু। দূরদর্শনে একদম লাইভ গান গেয়ে আমার জীবনের প্রথম পাবলিক মানুষের জন্য, দর্শকদের জন্য গান গাওয়া, সেটা আমার 8 বছর বয়সে দূরদর্শনে একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়, এবং সেটা খুব ডিফিকাল্ট গান ছিল, একটা ক্লাসিক্যাল গান ছিল, সেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা আরেকটা শুরু। আমার গানের স্কুলে গিয়ে একটা শুরু, এরকমভাবে বিভিন্ন রকম শুরু রয়েছে। একটা অন্যতম মেজর শুরু হচ্ছে নিজের গান নিয়ে শুরু করা, এবং নিজের গান নিয়ে ঠিক শুরুও না, আবার আরেকটা শুরুও বটে, কারণ আমার 3 নম্বর ব্যান্ডের প্রথম অনুষ্ঠান ছিল সেটা। এর আগের দুটো ব্যান্ড নিয়ে খুব একটা হালে পানি আমি পাইনি, এবার হালে পানি পাওয়ার উদ্দেশ্যেই আবার আরেকটা শুরু। সেখানে অডিয়েন্স আমাকে নামিয়ে দেয় স্টেজে, এবং আমার ব্যান্ডে অন্য যারা ব্যান্ডমেট যারা ছিলেন তারা সবাই ব্যান্ড ছেড়ে চলে যান, বিশেষ করে যারা যারা খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারা চলে যান, এবং যে অডিয়েন্স আমাকে নামিয়ে দিয়েছিল ঠিক সেই অডিয়েন্সকেই আমি আমার গান শোনাতে চাইছিলাম, মানে তারাই আমার টার্গেট অডিয়েন্স। তারা বলেছিল তুমি গান গাইবে না, তোমার গান গাইলে তোমাকে মারা হবে, মানে পুরো গুপি গাইন সিনেমার মতো ব্যাপার। গুপি গাইন চাইছে গান গাইতে, কিন্তু বিশ্ব তাকে গান গাইতে দেবে না। এমন সময় সে পেয়ে গেল ভূতের রাজার বর। আমি কি পেলাম? আমি দেখছি যে আমি যাদের গান শোনাতে চাইছি তারাই আমাকে বাতিল করে দিয়েছে, এবং তখন পথে ঘাটে যাদের সঙ্গে দেখা হতো সবাই খুব সান্ত্বনা দিত, আর নয় বিদ্রূপ করত। এর দুইয়ের বাইরে আর কিছু পেতাম না। বুঝতাম যে কেউই সহমর্মী না। তখন খুব বিপর্যস্ত মানসিক অবস্থা, এবং শুয়ে শুয়ে শুধু কাঁদছি আর ভাবছি যে কি করে মরা যায়, মানে আত্মহত্যা, এইটাই তো পথ। তখন এইরকমই মনে হয়। কিন্তু তারপর আত্মহত্যার কথা ভাবতে ভাবতেই একটা আত্মহত্যার গান লিখে ফেলি যার নাম বিদায়, এবং সেই গানটা চরম আক্রোশে এবং চরম চিৎকার করে ফাঁকা ঘরেই গিটার বাজিয়ে গাইতে থাকি। এই গানের মাধ্যমেই আমার ওই আরতিটা বেরিয়ে যায়। এইটা একটা পথ যে কিভাবে আত্মহত্যা প্রবণতাও আবার একটা কিছু জন্ম দিতে পারে, যদি ওই জিনিসটার সঙ্গে আমরা একটু সময় কাটাই না। কারণ সময় অনেক সময় সারিয়ে দেয়, কিন্তু একটু ভাবনা চিন্তাও তো দরকার। মানে ধরা যাক আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আত্মহত্যা করব, আমি সেটা নিয়ে একটু চিন্তা করি। যদি ওই অ্যাকশন ফিল্ম, এরকম অ্যাকশন ফিল্ম ধুম ধারাক্কা হয়ে গেল, কিচ্ছু ভাবলাম না, জাস্ট একটা ঘুষিটা মেরে দিলাম, তাহলে কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তোমাকে কে বাঁচাবে? তোমাকে তুমি নিজেই বাঁচাবে। সবসময় আমরা তাই করি। আমরা যখন রাস্তা পার হই তখনও তো অন্য কেউ আমাকে বাঁচায় না। যেমন সিধুর একটা বিখ্যাত গান আছে, সাবধানে রাস্তা পেরিও। তো সাবধানে রাস্তা পেরোবে কি করে? সে তো নিজেই সাবধানী হবে। অন্য কেউ তো হাত ধরে রাস্তা আর পের করে দেবে না, সে বাচ্চা বয়সে দিত।
তাহলে নিজেই যখন রাস্তাটুকুও নিজে পেরোতে হয়, অসুখে পড়লে ওষুধটাও ডাক্তার দেখাতে হয় নিজেই গিয়ে, এবং তারপর যত্নটা নিজেরই নিতে হয়। সব ব্যাপারেই তাই। দেখো, মৃত্যুর সঙ্গে তো আমরা জন্ম থেকে লড়ছি, মরে যাওয়া তো খুব সোজা, কিন্তু ওই লড়াইটা নিজে নিজে করে 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 করেই যাওয়া, তার জন্য একটা ভাবনা আছে। এবং যদি কেউ একটু ভাবে, একটু সময় দেয়, তাহলে হয়তো এই জিনিসটাও অতিক্রম করা যায়। এবার কেউ যদি সময় দিতে না চায়, তাকে সামনে পেতে হবে, তার সাথে একটা কনভারসেশন হলে বুঝতে পারবো। এরকম অনেক জিনিস আমি দেখেছি যেখানে আমি অবাক হয়ে গেছি, এই সময়টা তারা দিতে চায়নি, এবং আমার সঙ্গেও তাদের কোনো কনভারসেশনের সুযোগ হয়নি। যদি কনভারসেশনের সুযোগ হতো, আমি হাওয়ায় পা বলে আমার একটা গান তাদের শোনাতাম, এবং সেখানে এক্স্যাক্টলি আমি বলতে যাচ্ছিলাম যে তুই মানে হাওয়ায় পাও কিন্তু একটা সুইসাইডাল সাইকোলজিকে ইনিশিয়ালি ডিসক্রাইব করে। একটি ছেলে, সে একটা কার্নিশে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে সে লাফিয়ে পড়বে বলে ভাবছে, বা একটা পা হয়তো বাড়িয়েও দিয়েছে। তো সেই কন্ডিশনটার নাম হচ্ছে হাওয়ায় পা। এটা নিয়ে রূপমের একটা ভীষণ ভালো কম্পোজিশন রয়েছে, বাকিটা শুনবো নাকি আমরা একটুখানি গানটা? একটা ছেলের একটা সমস্যা আছে, প্রত্যেক দিন সন্ধেবেলায় এক নিশাচরি এসে তাকে ডাকে, বলে যে তুমি ছাদে গিয়ে যদি একটু পা বাড়িয়ে দাও, দেখবে একটা কীরকম হালকা লাগবে তোমার। তো একটা পা বাড়িয়েই যদি এরকম লাগে, দুটো পা বাড়ালে কি হবে, একবার ট্রাই করে দেখবে নাকি। আমরা পরে জানতে পারি এই নিশাচরি হলো আসলে তার মা। আমি আমার মায়ের মৃত্যুর কথা ভাবতে ভাবতেই এই গান লিখেছিলাম, এবং আমার মনে হতো আমার মা আমাকে ডাকছে। তো এই চরিত্রটার কিন্তু মৃত্যু হয়েছিল আমার গানে। আসলে তাকে ওই ছাদের উপর থেকে ধাক্কা মেরে আমিই ফেলে দিই, এটা ছাড়া আমার বাঁচার কোনো উপায় ছিল না। সে মরে, আমি বেঁচে যাই, কারণ আমি তো সৃষ্টিকর্তা, আমি একরকম ঈশ্বর। আমিই তৈরি করেছি ওই চরিত্রকে, যে চরিত্র আমি নিজেই, তা আমারই একটা অংশ। তাকে যদি আমি ফেলে দিই, তাকে আমি হত্যা করতেই পারি, কার কি এসে যায়। কিন্তু আমি যে তার চরিত্র তৈরি করেছি, আমার চিন্তাতেই যে সে তৈরি হয়েছে, সেটা ভুলে গেলে চলবে না। কাজেই আমি যেটা বলতে চাইছি, এটা খণ্ড অস্তিত্ব। মৃত্যু প্রবণতা একটা আমাদের সবার মধ্যে থাকা একটা খণ্ড অস্তিত্ব, এটা কিন্তু থাকে। কিন্তু সেটাকে কিভাবে আমি ট্যাকল করব। আচ্ছা, গানটা শোনবার একটা আর্জি ছিল, আমি গানটা গাইছি। ফিরব না, আমি ফিরব না, শুনেছি যে ডাক নিশাচরি। কার নিশ, হাততালি দিও না, এটা হাততালি গান না। কার নিশ বহুত হালকা চোখের জল, তার চেয়ে হালকা শরীর। জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে, জীবন কি সময়ের দাস। হাওয়ায় পা আমার, হাওয়ায় পা, আর বাতাসে আমার বিশ্বাস। এটুকুই থাক। সিধুদার কাছে চলে আসবো। একই প্রশ্ন, তোমার কথাগুলো রূপম অনেকটাই বলে দিয়েছেন, সো আই উইল কাট ইট শর্ট। ফার্স্টলি, আমরা ঠিক যেখানে বসে আছি, আমরা এবং তোমরাও যারা যারা দাঁড়িয়ে আছো, সকলেই খুব একটা উইন্ডি বা ব্রিজি অ্যাটমসফিয়ার ফেস করছি। বাট দ্য ওয়েদার অফ কলকাতা ইজ নট এক্স্যাক্টলি দিস ইভিনিং। তুমি অন্য বেলেঘাটায় যাও, তুমি শিয়ালদাতে যাও, এরম কিন্তু হবে না। কেন এখানে এরম হাওয়া? কারণ এই ফেনোমেননটার নাম এয়ার পকেটস, নিশ্চয়ই বোঝো। এই চারিদিকে অনেক কি বলবো, হাই রাইজ বিল্ডিংস থাকলে মাঝখানে এরকম একটা এয়ার পকেট তৈরি হয়, যেখান দিয়ে এয়ারটা সারাক্ষণ ফ্লো করতে থাকে, তাকে বলে এয়ার পকেট। হোয়াট আই মিন টু সে, কোন স্পেসে কি ঘটছে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। ঠিক এই স্পেসটায়, এই মাঠটায়, টেকনো ইন্ডিয়া সল্টলেক ক্যাম্পাসের এই মাঠটায় একটা এয়ার পকেট তৈরি হয়েছে বলে ইটস এ প্লেজেন্ট অ্যাটমসফিয়ার রাইট হিয়ার রাইট নাও, বাট ইটস নট দ্য সেম এভরিওয়্যার। সিমিলারলি কার মনে কি ঘটনা ঘটছে সেটাও কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। নাও ইফ আই গেট ব্যাক টু দ্য টেক্সট বুক পেজেস অফ সাইকিয়াট্রি, there are two main reasons for a suicide. Number one is
ক্রনিক অর অ্যাকিউট ডিপ্রেশন, এটা একটা সিরিয়াস অসুখ। এগুলোর সাথে অনেক ফ্যাক্টর জড়িয়ে থাকে, জেনেটিক ফ্যাক্টর, ডেভেলপমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটসেট্রা। এই কন্ডিশনটার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, অ্যান্ড দ্যাট দ্য ডিজিজ বাই ইটসেলফ কলস ফর আ সিরিয়াস মেডিকেল ইন্টারভেনশন। সেটাই আর ঢুকলাম না। যে ছেলেটি প্রসঙ্গে আমরা কথা বলছি আমার মনে হয় না তার এরকম কিছু ছিল। সো হি কামস আন্ডার দি সেকেন্ড ক্যাটাগরি, যেটা হচ্ছে মোমেন্টারি ল্যাপস অফ রিজন বলা যেতে পারে পিঙ্ক ফ্লয়েডের অ্যালবাম। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মোমেন্টারি না হলেও আ টেম্পোরারি ল্যাক অফ সেলফ এস্টিম। এই যে রূপম বলল কোনো একটা শোয়ে একদম প্রাথমিক দিকে ও অপমানিত বোধ করেছিল, ওর মনের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি এসেছিল। এই ছেলেটি বাইক কিনতে চেয়েছে, বাইক পায়নি, ওর সেলফ এস্টিম ড্রপ করেছে। রূপমের সেলফ এস্টিমটা কিন্তু ওর ক্রিয়েটিভিটি, ওর পারফরমেন্স তার সাথে জড়িয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেহাতি একটা ম্যাটেরিয়াল স্যাটিসফ্যাকশন। আ বাইক ইজ নাথিং বাট আ ম্যাটেরিয়াল স্যাটিসফ্যাকশন। সেই ম্যাটেরিয়াল স্যাটিসফ্যাকশনটার সাথে সে তার সেলফ এস্টিমকে জড়িয়ে দিয়েছিল। কাজেই বাইকটা পাইনি বলে আমার সেলফ এস্টিম নেই, সেলফ এস্টিম নেই বলে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই। এইভাবে আমার মনে হয় কিছু কিছু সুইসাইডাল ঘটনা ঘটে। কিন্তু তোমরা যারা এডুকেটেড, অলরেডি তোমরা একটা সার্টেন পড়াশোনার মধ্যে দিয়ে এসছো, অ্যান্ড ইউ আর ইনটু দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউটস অফ ইন্ডিয়া আই উড সে। এখানেও যে ধরনের দ্য হোলসাম এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, সেখানে কিন্তু ইউ গাইজ আর কোয়াইট এডুকেটেড সেটা বলা যেতে পারে। আর এডুকেশন মানে লাইট। সেই যে লাইট, এই যে আলোটা আমরা আমাদের শিক্ষার মাধ্যমে মনের ভেতর জ্বালাতে পারছি, সেটাই কিন্তু আমাদের শক্তি, আমাদের অস্ত্র টু ফাইট আউট অল সাচ পেটি ফিলিংস। আমরা আমাদের নলেজ থেকে জানবো যে এইরকম কোনো মেটেরিয়াল অ্যাটাচমেন্ট, মেটেরিয়াল গেইনের সাথে আমরা আমাদের সেলফ এস্টিম জড়াবো না। There are much bigger pleasures on earth, be it music, be it any art form, be it the mountains, be it the nature, the sea beaches, বা যার কাছে যেটা প্রিয়। আনন্দ খুঁজে নেওয়ার অনেক জায়গা আছে। একটা বাইক, একটা টেলিভিশন, একটা কম্পিউটার গেমস, সেখানে কিন্তু জীবনের সব সুখ রাখা নেই। সো ম্যাটেরিয়াল প্লেজার্স আর definitely invited, those give us comfort, কিন্তু সেগুলোর সাথে সেলফ এস্টিমকে জড়িয়ে ফেলার কোনো কারণ নেই। আর এই রিয়েলাইজেশনটা আমার মনে হয় শিক্ষার সাথে সাথেই আসে। আমি একটু অ্যাড করতে চাইবো এই জায়গাটায়। সিধু খুব সুন্দর একটা জায়গা ধরেছে, মেটেরিয়ালিজম। এই প্রসঙ্গে আমার লাইনও আছে হারানো পদকে। এ বস্তুবাদের আবাদে তোমার পুনর্জন্ম হোক, পরে মৃত্যু পুরীতে তোমার হারানো পদক। এই হারানো পদক, এই পদকগুলো আমরা হারিয়ে ফেলি। কখনো এই পদক আমরা পাওয়ার পরে হারাই, আবার কখনো পাওয়ার প্রবল ইচ্ছে, সেই ইচ্ছেই আমাদের হারিয়ে দেয়। ওই পদক অবধি পৌঁছানো আর হয় না। এগুলো সবই বস্তুবাদী আকাঙ্ক্ষা। আমি একটা ছোট্ট ঘটনা বলবো যে আমি ছোটবেলায় একটা সাইকেল চেয়েছিলাম আমার বাবা মার কাছে। একটা সাইকেলের দোকানে অনেকটা জায়গায় একটা সাইকেল চড়ে আমি বেশ কয়েকবার এদিক থেকে ওদিক যাই। সেই সাইকেলের তলায় এক্সট্রা চাকা লাগানো ছিল। আমার তখন খুব অল্প বয়স। আমি বলেছিলাম যে আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। ঠিক ওই ছেলেটির মতোই, যে ছেলেটির কথা আমরা শুনলাম, আমার বাবা মা আমাকে বলেন যে আমাদের অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, ওই সাইকেলটি কিনে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আমি সেই সাইকেল পাইনি, কিন্তু আমি প্রচুর গান পেয়েছি। থাকতো যদি সাইকেল একটা এরোপ্লেনের মতো উড়তে পারতাম, আমারই গানের লাইন, সেই গান কিন্তু পপুলার হয়েছে। বাইসাইকেল চোরের মতো একটা গান আমি তৈরি করতে পেরেছি। আরও অনেক গানে, বাইকের পেছনে সিট বলে আমার গান আছে। যখন আমি একটা বাইককে, একটা বিশেষ বাইক রাইডকে নিয়ে আমি গান লিখেছিলাম। সো বাইক, বাইসাইকেল, এইসবগুলো বারবার আমার গানে ফেরত ফেরত এসেছে। এবং এইটাও একটা সাইক্লিক অর্ডারেই যেন ফিরতে থেকেছে, যে কি আমার চাহিদা ছিল। আসলে সাইকেল নয়, আমি হয়তো একটু স্বাধীনতা চাইছিলাম, যে একটু আলাদা, বাবা মার থেকে একটু আলাদা হয়ে একটু ঘুরে আসা যাবে, একটু গায়ে হাওয়া লাগানো যাবে। তো ওই হয়নি, কিন্তু এইখানে এয়ার পকেটের মধ্যে পড়ে গায়ে তো যথেষ্ট হাওয়া লাগছে,
কাজেই সেই স্বাধীনতা পেয়েছি কোথাও না কোথাও, একটা স্বাধীনতা ঠিকই পেয়ে যাওয়া যায় যদি অপেক্ষা করা যায়। যদি ওই যেটা বললো সিধু, যে যদি মানে আমরা যদি, আমিও বলছিলাম যে যদি একটু ভাবি তাহলে কিন্তু ওই অভাবটা নিয়েও ভেবে কিন্তু একটা সুখ হতে পারে, যেটাকে বলে দুঃখ বিলাসিতা। এটা মন্দ জিনিস নয়, মাঝে মাঝে দুঃখ বিলাসিতাও আমাদের বাঁচিয়ে দেয়। যখন আমি একলা ঘর গাই তখন মাঝে মাঝে আমি বলি যে চলো আমরা আমাদের একাকিত্ব সেলিব্রেট করি। তো সেটা কিন্তু সেই জায়গা থেকেই বলা যে দেখো একাকিত্ব খুব খারাপ জিনিস, কিন্তু কোভিডের সময় আমরা দেখেছি যে সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের কিন্তু স্বাবলম্বী করেছে অনেকটা। আমরা বুঝে গেছি আমরা নিজেও অনেক কিছু করতে পারি, সেই বোঝাটাও জরুরি। এখানে একটা জিনিস বলা উচিত বোধহয়, আমরা যখন লোনলিনেস নিয়ে কথা বলছি, কোভিড নিয়ে কথা বলছি, ওটা তো অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা মুহূর্ত ছিল বা কিছু বছর ছিল যেখানে আগে যেরমভাবে আমরা নিজেদের জীবনগুলোকে পালন করে এসেছি, সেখানে হয়তো মনে হয়েছে যে না, এখানে হয়তো বেঁচে থাকার কোনো লাভ নেই, আমাদের এত সুন্দর বাইরের জগৎটাকে সাথে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। কিন্তু সেখানেও রূপম, সিধুর মতো আর্টিস্টরা এসে নিজেদেরকে রিইনভেন্ট করেছে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন সো ইনক্রেডিবল। আমরা দেখতে পেয়েছি, আমরা যারা গান বাজনার নিয়ে চর্চা করি বা ভালোবাসি বা এই ইকোসিস্টেমটার মধ্যে রয়েছি, সেখানে তোমরা যদি ফলো করে থাকো, রূপম একক হয়েছে বারংবার, নিজের অনলাইন একক, এবং আমাদের অনলাইন একক আমাদের বেডরুম থেকে আমরা করতাম, যেটা 10x12 একটা ঘর, এবং সেই ঘরের মধ্যেই ক্যামেরা, অনুষ্ঠান শেষ করে আবার সেই ঘরেই মশারি টাঙিয়ে আবার রাতের বেলা শোয়া। কাজেই আর প্রোডাকশনটা খুব খারাপও ছিল না, প্রোডাকশনটা রূপসা করতেন উনি, আমার স্ত্রী, এবং আমি করতাম গান বাজনার দায়িত্বে। আমার পায়ের জায়গাটায় পুরোটা জায়গা জুড়ে 14টা মতো পেডেল ছিল, কোনোটায় ড্রামস বাজতো, কোনোটায় অন্য আরেকটা কিবোর্ড বেড়ে উঠতো, কোনোটায় হয়তো লুপার ছিল। নানা রকম পেডেলের মধ্যে আমি বসে বসে কন্ট্রোল করছি তাদের। আর 3টে কিবোর্ড আমার এই পাশটায়, আর এই পাশে একটা গিটার, এই পাশে আরেকটা গিটার। তো এরকমভাবে আমরা একটা শো করেছিলাম, যেই শোটা দেখা গেল যে অনলাইন টিকিট বিক্রির জায়গায় সারা ভারতে সবথেকে বেশি টিকিট বিক্রি হলো। কাজেই কোভিডের সময়ও কিন্তু আমরা যখন আমাদের শ্রোতাদের কাছ থেকে অনেক দূরে সরে যেতে বাধ্য হয়েছি, তখনও কিন্তু নতুন রাস্তা খুঁজে বার করা সম্ভব হয়েছিল। কাজে একটু অপেক্ষা করতে হয়। আমরা দিনের পর দিন আমাদের ওই ঘরে আমরা পথ অনুসন্ধান করেছি। প্রচুর বন্ধুদের সঙ্গে রূপসা টেলিফোনে কথা বলতো যে কি করে করা যাবে, প্রোডাকশনটা কিভাবে ভালো প্রোডাকশন করা যাবে। আস্তে 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 আমরা ভালো জায়গায় পৌঁছে যাই। তো তার জন্য ওই যে বললাম, সময় দেওয়া এবং ধৈর্য রাখা খুব জরুরি। এই প্রতিকূলতা সত্ত্বেও যে ইনোভেশন, এবং সেটা প্রত্যেকটা মানুষের জন্যেই প্রযোজ্য, একমাত্র শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়। অবভিয়াসলি আমরা টেকনো ইন্ডিয়াতে রয়েছি, যেখানে স্টুডেন্টরা ইনোভেশন নিয়ে কাজ করে প্রতিনিয়ত। আমরা তো প্রত্যেকেই ছাত্র, সেই কথাটা মনে রাখতে হবে প্রথম কথা। এন্ড ডাজন্ট ম্যাটার, ইভেন ইফ ইউ আর এট দ্য টপ অফ ইয়োর গেম, ইউ স্টিল হ্যাভ টু রিইনভেন্ট ইয়োরসেলফ, রাইট? তো সেটা তো চলতেই থাকবে। এই একই সময় এটাও মনে আছে যে আমাদের ব্লুপার হাউস স্টুডিওতে তোমরা এসে সেই বছর বোধহয় অনেক আর্টিস্টরা যারা বিদেশে পারফর্ম করে দুর্গাপুজোর সময়, তারা হয়তো যেতে পারেনি, এবং আমাদের স্টুডিও কিন্তু এসে দাঁড়ায় এরকম আর্টিস্টদের পাশে, এবং 3 ক্যামেরা 4 ক্যামেরা লাইভ সেট আপ করে কিন্তু লাইভ স্ট্রিম করে পৃথিবীর অনেক জায়গায়, ক্যানাডায়, অস্ট্রেলিয়ায়, ইউএসএতে, আমার যতদূর মনে হয় তোমাদেরও করা হয়েছিল ক্যাকটাসে। আমরা ইউএসএর জন্য একটা শো করেছিলাম, এই যে তোমাদের এই ক্যাম্পাসে যে স্টুডিও রয়েছে ব্লুপার হাউস, সেইখান থেকে। এবং এই যে লাইভ স্ট্রিমিং, সেটা কি করে করা যায়, তার টেকনিক্যাল কোয়ালিটি কি করে মেনটেন করা যায়, তার ক্যামেরা, তার সাউন্ড, তার কি বলবো আপলোডিং অ্যান্ড সেখান থেকে ডাউনলোডিং ইত্যাদিগুলো, আমি এসব খুব মানে কম বুঝি, কিন্তু আই হ্যাড এ টিম, এবং আমি দেখেছি মানে তারা কতটাই পরিশ্রম করছে, একদম ব্রেইন স্টর্মিং বলতে যা বোঝায়। সো অ্যাডভার্স কন্ডিশনস তো জীবনে আসবেই। জীবন কতটা অ্যাডভার্স হতে পারে ফর পিপল অ্যাট লার্জ, ফর দ্য এন্টায়ার আর্থ, সেটা আমাদের কোভিড বুঝিয়ে দিয়ে গেছে। সো সেখানে হয়তো একটা সান্ত্বনা ছিল যে আমি কষ্টে আছি, ও কষ্টে আছে, ও কষ্টে আছে। কিন্তু আবার জীবনে এমন সময়ও আসে যখন মনে হয় আমি কষ্টে আছি, ওরা কেউ কষ্টে নেই।
তো সেই রকম অ্যাডভার্স পার্সোনাল অ্যাডভার্স কন্ডিশনসও জীবনে আসবে, একাধিকবার এসছে। ইউনো ক্যাকটাসের লাইন আপ চেঞ্জেস বহুবার ঘটেছে এবং সেগুলো সবকটাই বোধহয় আমাদেরকে টেম্পোরারি অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে, বাট উই হ্যাড টু ফাইট ইট আউট। আমাদের নতুন গিটারিস্ট খুঁজে বার করতে হয়েছে, নতুন ভোকালিস্টকে আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, কার গলায় ক্যাকটাসের গানগুলো সুটেবল হবে এগুলো ভাবতে হয়েছে, খুঁজে বার করতে হয়েছে, বা নতুন গিটারিস্ট এসে তার একটা নিজস্ব নতুন সাউন্ড ইনকর্পোরেট করার ইচ্ছে নিয়ে এসছে সে ব্যান্ডে। সো আমরা ক্যাকটাসের সাউন্ডের মধ্যে কতটা আটকে থাকবো, তার সাউন্ডটাকে কতটা ওয়েলকাম করব, এই ধরনের বিভিন্ন রকম সিচুয়েশনসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। ইট হ্যাজ বিন 32 ইয়ার্স অফ ভেরি লং জার্নি, এবং তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। সো এই ধরনের অ্যাডভার্স সিচুয়েশন যখনই এসছে তখন কিন্তু রূপম যেটা বললো, ধৈর্য রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট। যে everything is temporary bole to, so even problems are temporary, everything changes, so the difficult situation would also change, definitely change. এই বিশ্বাস রেখে বোধহয় আমরা এতটা এগোতে পেরেছি। অ্যান্ড লাইফ ইজ ওভারঅল ডিফিকাল্ট। মানে আমাকে যখনই কেউ কিছু বলে যে এটা ডিফিকাল্ট ওটা ডিফিকাল্ট, আমি বলি জীবনের থেকে বড় ডিফিকাল্টি আর কিছুতে নেই। সব থেকে ডিফিকাল্ট কিন্তু জীবন, সব মিলিয়ে যদি আমরা ধরি। এবং সিধু আছে এখানে, আমি যখন একদম প্রথম জীবনে ক্যাকটাসের প্রচুর অনুষ্ঠান দেখছি, ওদের ফিলোসফিটা বোঝবার চেষ্টা করছি, তখন ওদের একটা লাইন, আমরা ভীষণ একা, বাঁচবো কি বাঁচবো না, স্বপ্ন যাবে তো দেখা, এই লাইন কিন্তু সিধুরা সেদিনও বিশ্বাস করতো, আজও করে। এবং তাই জন্যই ওরা ওদের নাম রেখেছে ক্যাকটাস, যে মরুভূমির মধ্যে অত্যন্ত অ্যাডভার্স একটা সিচুয়েশন, সেইখানে বেঁচে আছে যে, সেখানে লড়াই করে বাঁচছে যে। আর আমরা আমাদের নাম রেখেছি ফসিলস, মানে আমরা মনে করছি যে আমাদের সময়ে আমরা আসলে বেঁচে নেই, আমরা অলরেডি মরে গেছি। তো অলরেডি যে মরে গেছে তার আবার নতুন করে বনবার তো কিছু নেই। কাজেই আমরা ফিলোসফিক্যালি মরে গেছি। আমরা কিন্তু মরে যাবার পরের অবস্থা, মানে ওই কম্পু যেরকম বলেছিল না সত্যজিৎ রায়ের একটা গল্পে, যে মরে যাবার পরের অবস্থাটা আমি জানি। এই যে সর্বজ্ঞতা, এটা একটা ঐশ্বরিক জায়গা। কাজে সেই জায়গা থেকে আমরা শেয়ার করছি আমরা কি কি জানি। আর যে মরেই গেছে তার আর মরবার ভয় নেই, মরবার কোনো দায়ও নেই, বরং সে যেটা করতে পারে সেই ইতিহাসের সাক্ষী হতে পারে। কাজেই ধরে নাও যে অলরেডি মরেই আছি, নতুন করে আর কি মরবো, এবার বরং বাঁচবো। আমরা সিধুর কাছে আরেকবার আসবো। কোভিড নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, জানি না আমি এই লাইন অফ থটের মধ্যে কোথায় ঢুকে গেলাম, কিন্তু এমন কোনো একটা গান যেটা তোমার পুরো, ইফ ইউ রিমেম্বার অ্যাবাউট দ্য কোভিড পিরিয়ড, তোমার এমন একটা গান যেটা তোমার খুব ফন্ডলি দ্যাট ইউ উড থিঙ্ক অ্যাবাউট ইভেন নাও, এটা তোমার নিজের গান হতে পারে, সেটা রূপমের গান হতে পারে, সেটা যে কারোর গান হতে পারে, দ্যাট কেপ্ট ইউ থ্রু দোজ ডিফিকাল্ট টাইমস অ্যাজ এ কনস্ট্যান্ট রিমাইন্ডার দ্যাট there is a world outside, there is a better world. ঠিক আছে, বাট আমি আর মাথা চুলকে ভাবার চেষ্টা করছি না, রূপম অলরেডি ধরিয়ে দিয়েছে, ওটাই গাই। আমরা ভীষণ একা, বাঁচবো কি বাঁচবো না, স্বপ্ন যাবে তো দেখা, আমরা ভীষণ একা, বাঁচবো কি বাঁচবো না, সৌরুদ্যান কি পাবো না, পথ চলার গল্প, পথ চেনার গল্প অজানা, এখনো দু চোখ ছুঁয়ে যায়নি, অজানা চেনা আমার এখনো। ভাবা যায় এরকম সুন্দর ফুরফুরে হাওয়ার মধ্যে বসে একটা আড্ডা দিচ্ছি, কিন্তু আমাদের এখানে সামনে কোনো মুড়ি, আলু ভাজা কিছুই নেই। এটা কি ভালো লাগছে বলো তো? আমি খুবই মর্মাহত। আরো সব নানা রকম অদ্ভুত ঘটনা এখানে ঘটছে। বিশেষ করে সিধু যে গানটা আমাকে মনে করিয়ে দিল হাওয়ায় পা, সেই গানের যে একটা বিরাট ইতিহাস আছে, এবং সেটাও আমার আর সিধু বা সিধুর দলবল রিলেটেড, সেসব কথা এখানে তুলবো না, কিন্তু আমার তো মনের মধ্যে সেই সব হাওয়া বইছে।
কাজেই এই যে আমি একটা গান ওকে এটাই তো মজা, মানে ও আমাকে আমার গান মনে করিয়ে দিচ্ছে, প্রাসঙ্গিক গান, আমি ওকে ওর প্রাসঙ্গিক গান মনে করিয়ে দিচ্ছি, এর থেকে মজা আর কি হতে পারে? আমার কোভিডের আরেকটা গল্প লাস্ট, আর এরপর কোভিড নিয়ে আমরা কথা বলবো না, আমরা ভালো দিকে যাব। আমরা শুরু করেছিলাম একদম অ্যাট দ্য ভেরি বটম এন্ড অফ দ্য স্পেকট্রাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে উঠছি। আর আমরা তো সবাই বড় হয়ে গেছি, আমরা তো কঠিন জিনিস নিয়ে কথা বলবো, বলো আমরা কেন বলবো না? আমরা আশেপাশে যারা আছে সবাই তো প্রাপ্তবয়স্কা বা প্রাপ্তবয়স্ক, এবং আমাদের দেশে এমন একটা দেশ যেখানে যখনই আমরা কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে প্রচেষ্টা করি যেটা আমাদের আশেপাশের লোকজনের পছন্দ হয় না, আমাদের বাবা মা হোক, আমাদের টিচার হোক, এরা বলে না যে আমরা জানি না, তারা বলে তুই চুপ করে বস, তুই বুঝিস না, তুই ঠিক করে খেয়ে নে। কারুর মেন্টাল হেলথ ইস্যু থাকলে তাদের বলা হয় না তুই পড়াশোনা কর, ভুলে যাবি। এই জায়গায় দাঁড়িয়ে এসে আই থিঙ্ক অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ অ্যান এডুকেটর মাই সেলফ, I believe that creating conversations are very important, giving rise to curiosity and giving space where you can have conversations of any kind is very important. তাই জন্য আমার মনে হয়েছে আজকের আমাদের এই আলোচনার মধ্যে এবং মাধ্যমে এরকম কঠিন জিনিসপত্র নিয়ে কথা বলাটাও যথেষ্ট জরুরি। তাই জন্যই আমরা শুরু করেছিলাম এমন একটা জিনিস নিয়ে। কিন্তু কোভিডে আরেকটা জিনিস ভালো জিনিসও হয়, যেটা আমার আর আমার বউয়ের গান করা শুরু হয়, যেটা তোমার গান দিয়েই আরও একবার দিয়ে শুরু করা। কারণ আমরা তার 8-10 বছর আগে আইসল্যান্ডে গাড়ি চালাতে চালাতে আমি আমার বউকে, যে ফরাসি, তাকে আমি একটা গান শুনিয়েছিলাম, সেটা ছিল আরও একবার, এবং সে 3টে গানের মাঝখানে ওই গানটা শুনিয়েছিলাম। তারপরে ওই গানটা আমাকে 10 বার বাজিয়েছিল, বলেছিল আরেকবার বাজাও, আরেকবার বাজাও, আরেকবার বাজাও, অ্যান্ড শি মেমোরাইজ দ্য ওয়ার্ডস উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং আ সিঙ্গল লিরিক। তারপরের থেকে 8 বছর পেরিয়ে যায় এবং কোনোদিন আমাদের সময় হয় না গানটা নিয়ে আবার আসার। কোভিডের সময় প্রথমবার আবার সময় হয়, যেখানে আমরা বসে গান বাজনা, মাঝে ওই গিটার নিয়ে টুংটুং খুব একটা ভালো দুজনেই কেউ পারি না, কিন্তু যখন বসা হলো তখন বলে যে ওই একটা গান বাজিয়েছিলি না আমার জন্য 8 বছর আগে, ওই গানটা আরেকবার বাজাবি? অ্যান্ড উই প্লেড ইট দ্য ফার্স্ট টাইম উই প্লেড ইট ইন ফ্রন্ট অফ আ ক্যামেরা, উই রেকর্ডেড ইট ওয়েন উই পুট ইট আপ। আর তারপরে ঘুমাতে চলে গেছিলাম, পরের দিন সকালে উঠে দেখেছিলাম যে রূপম দাও শেয়ার করেছে, ফসিলসের পেজও শেয়ার করেছে, এবং বোঝায় সেই সময় প্রায় 5-6 লক্ষ ভিউজ তো হয়েছিলই বোধহয়। অ্যান্ড দ্যাট ওয়াজ ইনসেন টু থিঙ্ক দ্যাট এত লোকজন দেখেছে একটা গান, এবং দ্যাট কিকড অফ আ হোল লার্নিং মেকানিজম উইদিন আস। আমরা নিজেদের মধ্যে বাংলা গান নিয়ে আলাপ আলোচনা, কথাবার্তার মাধ্যমে, এবং তারপরে আমরা ক্যাক্টাসের গানও গাই, তুমিও শেয়ার করেছিলে। ভালো থেকো, তোমরা কোন একটা ব্যাকইয়ার্ডে বসে তুমি আর তোমার ওয়াইফ ভালো থেকো গিয়েছিলে গিটার বাজিয়ে। সো দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট। বিশেষ করে উনি অভারতীয় সেটা বুঝতে পারার পরে, এবং উনিও যে গানটা পার্টিসিপেট করছেন কিছুটা হলেও, দ্যাট ওয়াজ রিয়েলি এনকারেজিং ফর আস, আই উড সে। এবং অনেকেই, মানে এটার এই এক্সাম্পলটা নেওয়ার একমাত্র কারণ যে কোভিড কিন্তু আমাদেরকে প্রতিকূল মুহূর্ত সত্ত্বেও এমন কিছু জিনিসপত্র দিয়ে গেছে যেটা সারা জীবন আমরা মনে রাখবো। দ্যাট ওয়াজ দি অনলি রিজন অফ শেয়ারিং দ্যাট স্টোরি। আরেকটা অন্য রকমের একটা টপিক নিয়ে আসি। এই টপিকটা হচ্ছে টিকটকিফিকেশন অফ মিউজিক। আমরা টিকটকের নাম সবাই শুনেছি, এমন একটা অ্যাপ যেটা আমাদের ভারতবর্ষে ব্যান্ড, আমাদের এখানের ভারতবর্ষের গভর্নমেন্ট ডাজ নট অ্যালাউ ফর ইট। কিন্তু রিলস, আমরা যদি ছোটো করেই বলি, আমরা ইনস্টাগ্রামে রিলস দেখি, এবং রিলসটার ডিউরেশনটা তো মাত্র 1.5 মিনিট, কিন্তু 1.5 মিনিটে কি আর্ট হয়? 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তুমি একটা যে কোনো কনসার্ট, যে কোনো গান, যে কোনো নাটক, যে কোনো ছবির মর্মটাকে তুলে নিয়ে কি সেই পুরো জিনিসটার মর্মটা বোঝা যায়? এটা নিয়ে একটা ডিসকাশন চাইবো তোমাদের দুজনের মধ্যে, নিজেদের মতো নিজেদের ভাবগুলো যদি শেয়ার করো। স্টার্ট উইথ ইউ। আমার মতে আর্ট এমন একটা জিনিস যেটার কোনো সেই অর্থে কোনো আর্টঘাট নেই, মানে এরকম কোনো নিয়ম কোথাও লেখা নেই যে এটা করলে হবে, এটা করলে হবে না। আমি নিয়ম ভেঙে ফেলার লোক। আমাকে একবার অ্যাপ্রোচ করা হয়েছিল সম্ভবত ইনস্টাগ্রামের তরফেই, যে একটা 1 মিনিটের গান বানাতে হবে। মানে এটা একটা বাণিজ্যিক প্রজেক্ট ছিল, যেখানে বেশ কিছু শিল্পীকে বলা হয়েছিল 1 মিনিটের গান বানাতে, এবং আমিও 1 মিনিটের গান বানিয়েছিলাম আরও অনেক বিখ্যাত মানুষদের মধ্যে একজন হিসেবে। আমার খুব ভালো লেগেছিল সেই গানটা, সত্যি। অবশ্য পুরোটা আমি বানাইনি, মানে পুরোটাই আমি একসঙ্গে করিনি, কিন্তু আমার মনে হয়েছিল
যেরকম অনেক ফিল্ম ডিরেক্টর যখন একটা ফিল্ম বানান অনেক সময় তারা ভাবেন যে এটার আমি সিকুয়েল করব, বা গল্প লিখবার সময় অনেক সময় অনেকে ভাবেন যে এই চরিত্রটাকে নিয়ে এগোলে কেমন হয়, আরও লিখলে কেমন হয়। ইনফ্যাক্ট আমি আমার প্রথম উপন্যাস আবার অনেক রকম প্রথম উপন্যাস আমার আছে, একটা স্পেসিফিক প্রথম উপন্যাস যখন লিখেছিলাম একটা মানে বড়দের ম্যাগাজিনে, তখন আমার মনে হয়েছিল যে এই চরিত্র নিয়ে যদি আবার ফেরত আসি, লেখবার পরে মনে হয়েছিল কেমন হয়। কাজেই ওই একই রকমভাবে পুরোটাই যে একসাথে প্রকাশ করতে হবে তা নাও হতে পারে। মানে অনেক সময় কি হয়, একটা ফিল্মের থেকে ফিল্মের ট্রেলারটা অনেক বেশি ভাল লাগে দেখতে এবং অনেক সুন্দরভাবে বানানো হয়তো। অনেক সময় আমরা বলি যে এই ট্রেলারটা বেটার ছিল দ্যান দ্য ফিল্ম ইটসেলফ। তো ওই ট্রেলার বানানোটাও কিন্তু একটা আর্ট। কাজেই 1 মিনিটের একটা গান যদি আজকে আমি প্রকাশ করি, সেটা যে পরে তার যে একটা 3 মিনিটের ভার্সন বা 6 মিনিটের ভার্সন আসতে পারে না, সেই পথ বন্ধ হয়ে যায়, তা নয়। 2 নম্বর কথা বলবো যে আমি একটা ব্যান্ডে কাজ করি এবং সেই ব্যান্ড একটা গণতান্ত্রিক পরিসর, মানে সেখানে আমাদের প্রত্যেক মেম্বারের কিন্তু ইকুয়াল রাইট আছে বলবার, ডিসিশন নেবার, এবং প্রত্যেকেই এই ডিসিশনটা ভালোবেসে নেয়, কারণ ওই ব্যান্ডটা কোনো একজনের সম্পত্তি নয়, সবার। তো সেখানে কিন্তু একটা বেশিরভাগ মানুষের ওপিনিয়ন হচ্ছে, বিশেষ করে অ্যালেন যে আমাদের একজন মূল মানুষ, তারও একটা খুব স্ট্রং ওপিনিয়ন হচ্ছে যে আমরা ছোট গান বানাবো না, আমাদের ফসিলসের গানগুলো একটু বড় বড় হয় এবং তার মধ্যে অনেক রকম জিনিস থাকে। মানে ধরা যাক যে একটা যদি 3 কোর্স বা 5 কোর্স একটা ডিনার হয় বা মিল হয়, তার যে নিয়মগুলো আছে না, মানে এটা এইভাবে শুরু হবে, তারপরে এইটা আসতে পারে, তারপরে এইটা শেষটা কিন্তু এরকম হওয়া চাই, মাঝখানটা এরকম হওয়া চাই, এরকম জিনিসপত্র একটা ব্যান্ডের মিউজিক্যাল ফিলোসফিতে থাকতেই পারে এবং সেটা আমাদের আছে। কাজেই আমাদের ব্যান্ডের তরফ থেকে কোনো দিনই হয়তো 1 মিনিটের গান বানানো হবে না, কিন্তু আমি আবার ব্যান্ডের বাইরেও আমার একটা স্বতন্ত্র মানুষ হিসেবে, শিল্পী হিসেবে আমার মতামত আমাকে বলে যে কোনো নিয়মই নিয়ম নয়। এবং এডি ভেডারের একটা গান আছে যেটা এডি ভেডারের নিজের লেখা গান নয়, অন্য একজনের গান, কিন্তু এডি ভেডার গেয়ে অনেকটা জনপ্রিয়তা বেশি পেয়েছে। গানটার নাম হচ্ছে সোসাইটি। সেই গানটা এডি ভেডার গাইছেন যে আমি তো রুলগুলো জানি, কিন্তু রুলগুলো কি আমাকে জানে? কাজে এইটা খুব আমার বড় প্রশ্ন। আমার কথা হচ্ছে আমি রুল জানি না, কাজেই কোনো রুল যদি আমাকে কেউ বলে আমি এক কান দিয়ে ঢোকাই, অন্য কান দিয়ে বের করে দিই। আমি বিশ্বাস করি নতুন রুল তৈরি করায়। সো অ্যাজ ইন্ডিভিজুয়াল আমি বিশ্বাস করি আমি যদি চুপ করে বসে থাকি সেটাও একটা আর্ট হতে পারে। আমি অবশ্যই এত ছোট মানে রিল লেন্থের গানের বিশ্বাসী নই। হ্যাঁ, বাণিজ্যিক প্রস্তাব পেলে সেটা একটা বানিয়ে দিলাম, একটা গান 2টো গান, সেটা করা যেতেই পারে, কিন্তু আমার কাছে আসেনি, আমি করতেও হয়নি। কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট প্রিন্সিপালি বললে আমি 1 মিনিটের গান বিশ্বাস করি না। 1 মিনিটের ভিডিওতে পরোটা বিক্রি সেটা দেখানো যেতে পারে, সেটা দেখা যায়। বিরিয়ানি খেতে কীরম লাগে সেটা নিয়ে ওয়াও ইয়াম্মি ইত্যাদি এইসবগুলো দেখা যায়, কিন্তু আর্ট ফর্ম আমার মনে হয় তাকে আরেকটু প্যাম্পার করা দরকার। কিন্তু এগুলোও তো আর্ট, মানে আমার তো খুব ভালো লাগে, মানে তুইও তোর যে মাঝে মাঝে ছোট ছোট রিল আছে, এই যে দেখো বাড়িতে এই সন্দেশটা এসে পৌঁছলো, এই আমি ঢাকনা খুলছি, কি চমৎকার সমস্ত মিষ্টি, এবার এগুলো তো আমাকে খেতে হবে বলে তুই গবাগব খাচ্ছিস, ওটাও না, সেই সবগুলো আমার রিল, আমি নিজে প্রচুর রিল দেখি, কিন্তু আমার মনে হয় গানের ক্ষেত্রে সেটা আমি 1 মিনিটের গান শুনতেও পছন্দ করব না, করতেও পছন্দ করব না, কারণ আর্ট আমার কাছে মনে হয় অনেকটা আদর করার মতন আর কি। তোমরা বড় হয়েছে বলতে পারি আর কি, যে হঠাৎ করে ইউ ক্যানট গেট ইন টু দ্য মেন অ্যাক্ট, ইট রিকোয়ার্স সাম প্রিপারেটরি টাইম, ইউ নো।
সো একটা গানের যে রক গানের যে একটা গিটার সোলো, সেটা তো একটা গানের একটা ক্লাইম্যাক্টিক জায়গা। তো সেইটা অবধি পৌঁছতে আমার তো মনে হয় গান যেন আমার মানে আমি লিখছি, গানটা সুর করছি, কিন্তু এগুলো যেন সবই প্রস্তুত হচ্ছে একটা দুর্দান্ত গিটার সোলোতে গিয়ে এটা এই ক্লাইম্যাক্সটা রিচ করবে। সো ইউ নো the intro music, the verse, all these are the introductory acts actually. So হঠাৎ করে যেমন ক্লাইম্যাক্স হয় না, সেইভাবে হঠাৎ করে 1 মিনিটের গানে সব কিছু বলে দেওয়া যায় না। ফসিলসের জন্য আমার থেকেও সিধু ইজ আ বেটার চয়েস আমার এখন মনে হচ্ছে। কেন, আমি আর অ্যালেন একসাথে কাজ করেছি, সো অ্যালেন আর আমার ভাবনার যে কিছু মানে সিমিলারিটি থাকবে সেটা আমারও আছে। এবং যখন ভাবনা চিন্তা সিমিলারিটি থাকে না, তখনও আমি আমার ক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে যে ভাবনা চিন্তা সিমিলারিটি না থাকলে ব্যাপারটাকে আমি আরও বেশি আপন করে নিই। আর তখন মনে হয় যে আচ্ছা, যেরকম বব ডিলানের গান, মোটেই আমার ভাবনা চিন্তা বব ডিলানের গানের কাছে খুব ভালোবেসে যায়নি, আমাকে ওটা কষ্ট করে শুনতে হয়েছে। ঠিক তেমনই রক মিউজিকও আমাকে কষ্ট করে শুনতে হয়েছে। আমি ছোটোবেলায় রক মিউজিক চললেই পালিয়ে যেতাম, বাবা কি অন্ধকার অন্ধকার হচ্ছে সমস্ত, এই বাজনাটাও শুনে ভাল লাগছে না, গানের গলাটাও ভাল লাগছে না, এবং চিৎকার হচ্ছে, এবং ভিডিওগুলো অন্ধকার অন্ধকার, মোটেই ভালো লাগছে না, কি দেখাচ্ছে এসব তো দেখতে চাই না, বরং ঝলমলে জিনিস দেখতে ভাল লাগে। সো ওইটাও কিন্তু আমাকে ভেবে ভেবে কষ্ট করে, আচ্ছা দেখি এর মধ্যে কি আছে, আচ্ছা একটু পড়াশুনো করে দেখি তো, আচ্ছা একটু দেখি তো পর্যালোচনা করে, এইসব করে 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 আমাকে ব্যাপারটা শিখতে হয়েছে। সো ওই রকমভাবে যখনই একটা এমন কোনো ভাবনা আমার সামনে আসে যেটা আমার নিজের ভাবনা না, আমার মনে হয় যে আমার শিখবার জায়গাটা আবার আরেকটু খুলে গেল, আমি আরেকটু নিজেকে আরও অন্য জায়গায় এক্সপ্লোর করতে পারবো, যে জায়গাটা হয়তো নিজের না। এখানে জানি না আমাদের কতটা সময় বাকি আছে, কিন্তু তুমি এডি ভেডারের গানটার কথা বললে, সোসাইটি, ইনটু দ্য ওয়াইল্ডের সাউন্ড ট্র্যাক থেকে ছিল, ক্রিস্টোফার ম্যাকক্যান্ডলেস। আমার ছবির জন্য গান এবং স্টেজের জন্য গান নিয়ে আমার কাছে একটা প্রশ্ন আছে, আমি আসবো যদি ইফ টাইম পারমিটস ফর আস। কিন্তু সেটার আগে, যদিও আমরা বললাম 1 মিনিটে হয়তো আর্ট করা সম্ভব নয়, সেরকমভাবে উই হ্যাড মাল্টিপল ওপিনিয়ন্স, কিন্তু 1 মিনিটে দুজনের একটা গান আমরা শুনবো। এবং এটা আমার কাছে স্টুডেন্টদের থেকে রিকোয়েস্ট এসছে। তোমার জন্য রিকোয়েস্ট হলুদ পাখি, তোমার জন্য রিকোয়েস্ট নীল রং ছিল ভীষণ প্রিয়। 1 মিনিটে রিল ফরম্যাটে আমরা এই দুটো গান শুনে নেব বিফোর উই কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো অন দিস ওয়ান উই স্টার্ট উইথ সিধু। একটু তাহলে মনিটরটা, একটু আমার ভয়েসটা একটু মনিটরে বাড়িয়ে দাও, কথা বলার জন্য ঠিক থাকলেও গান গাওয়ার জন্য হোক, একটু আওয়াজ হোক। বুড়ো মাঝের নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর, বুড়ো মাঝের নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর, চলে গেল স্রোতে ভেসে, জানি না কোন দূর দেশে, ফিরবে না গাও, ফিরবে না আর কোনদিন, ফিরবে না, সে কি ফিরবে না আর কোনদিন, শুনবো, ফিরবে না, সে কি ফিরবে না আর কোনদিন, ফিরবে না, সে কি ফিরবে না আর কোনদিন। ওভার টু ইউ। আমি কি একটু দাঁড়িয়ে গাইতে পারি? অবশ্যই। সেদিনও ছিল দুপুর এমন, ঝকঝকে রোদ, অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়ে
1 2 সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ, পাওয়া গেছে ফের দেখার আকাশ, নীলছে সময়। 1 2 নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার কাল। নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। আহা হা হা যেতে দাও সেদিনের মতো, আহা হা হা সেদিনের ক্ষত। আহা হা হা নীল শরীরে তোমায় ছোবো। এবার সবাই আহা হা। নীল সাগরে ভাসিয়ে দেব ধারারা। আহা হা হা যেখানে সব বেড়া ভেঙে যায়। আহা হা হা সেই দূর পাহাড়ের নীলিমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শ্রীদীপ। আমি বলেছি আরেকটা মাইক আনতে, কারণ মনে হচ্ছে এই তো এসেই গেছে। আমরা শেষ প্রশ্নটা করেই নি, যখন করলাম যদি না আমাদেরকে কেউ নামিয়ে দেয়, তবে কলেজটা আমাদেরই, তো নামিয়ে দিলে আশা করছি একটু অসুবিধে হতে পারে। শেষ প্রশ্নটা আজকের জন্য, ছবির জন্য গান এবং স্টেজের জন্য গান এবং নিজের জন্য গান, এটার মধ্যে থট প্রসেস, স্টাইল অফ রাইটিং, কীরমভাবে লোকে নেবে, এইগুলোর মধ্যে কি পার্থক্য আছে? আমার কাছে নেই। ও বাবা, কোন মাইক? এটা মাইক, এটা আচ্ছা বেশ। আমার কাছে নেই, তার কারণ হচ্ছে যে কোনো কিছুই ছবি, যে কোনো কিছু বিজ্ঞাপন, মানে এই যে আমি যে যখন আত্মহত্যার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা নিয়েই যখন গান লিখছি, সেটাও তো বিজ্ঞাপন। মানে আমি নিজেকে বিজ্ঞাপিত করতে চাইছি, তাই জন্যই আমি ভেতরের কথাগুলো শুধুমাত্র ভেতরে না রেখে তা প্রকাশ করছি। এবং আই হ্যাভ গট আ সিচুয়েশন, যেই সিচুয়েশনের উপর আমি একটা গান তৈরি করছি। সো এভরি সং দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড আর সিচুয়েশনাল সংস। সো কখনো এই সিচুয়েশনটা আমার ভেতর থেকে আসে, আবার কখনো স্ক্রিপ্ট থেকে আসে, যে সিচুয়েশনটার সাথে আই রিলেট, আমি সেই সিচুয়েশনটার সঙ্গে, এবং এভরিথিং ইজ রিলেটেবল। মানে যেহেতু আমাদের জীবনটা উন্মুক্ত জীবন, আজকে আমি যদি একটা গল্প বলি, তুমি ভাববে যে, যেমন আমি যখন গান গাইতে এসেছিলাম নিজের গান, তখন আমার প্রাথমিক ধারণা ছিল যে আমার গান কেউ শুনবে না। যখন লোকে এসে বলতো না না কেন, শুনবে শুনবে, সবাই শুনবে, বলতাম আমার গানগুলো যে ঘটনাগুলো, এগুলো ইউনিক ঘটনা, এগুলো খালি আমিই জানি, আর কেউ জানে না। তারপর যখন গান প্রকাশ হলো, তখন দেখলাম প্রচুর চিঠি আমি পেতাম, আর প্রচুর ফোন কল পেতাম, বা প্রচুর লোক আমাকে বলতো, জানো এই গানটা শুনে মনে হয় এটা আমার গান, এটা আমার জীবনের গল্প। তখন আমি বুঝলাম যে কেউ পৃথিবীতে ইউনিক না, প্রত্যেকের জীবনের গল্পই আসলে অন্য কারো জীবনের গল্প, হয়তো আলাদা আলাদা সময়ে হচ্ছে, সেগুলো ঘটছে। সো আলাদা আলাদা সময়ে একই ঘটনা ঘটতে থাকে প্রত্যেকের জীবনেই, যেমন একাকিত্ব, যেমন দুঃখবোধ, যেমন মৃত্যুবোধ, যেমন মরে যাওয়ার ইচ্ছে। প্রত্যেক একজনও লোক নেই পৃথিবীতে যার কোনোদিন মরে যাওয়ার ইচ্ছে হয়নি, প্রত্যেকের হয়েছে। কিভাবে ট্যাকেল করেছে সেইগুলো খুব আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকে বেশিরভাগ লোকই ট্যাকেল করতে পেরেছে, নয়তো তো পৃথিবীর বেশিরভাগ লোক আত্মহত্যা করতো, তা তো করেনি। এক একজন হয়তো ট্যাকেল করতে পারেনি, তার সময়ে তার মনের মধ্যে আমি ছিলাম না, আমি জানি না কি সিচুয়েশন সেটা, আই ডোন্ট নো যে কেন সেটা সে পেরোতে পারলো না। কিন্তু ইচ্ছে, এই ইচ্ছে কিন্তু সবার হয়েছে। কাজেই আমি বুঝতে পারলাম যে আমাদের অভিজ্ঞতাগুলো আসলে সব মানুষের অভিজ্ঞতা। আমি কি নিয়ে কথা বলছিলাম? ঠিকই জিনিস নিয়ে কথা বলছি, ফিল্ম সং আর নিজের জন্য গান। কাজেই ফিল্মের যখন আমি স্ক্রিপ্ট পড়ছি এবং যখন সেখানে একটা কিছু দেখছি, সেটাও নিশ্চয়ই আমার জীবনে কোথাও না কোথাও ঘটেছে, তখন আমার সেই কথা মনে পড়ে যাচ্ছে, আর তখন আমি সেইটা নিয়ে গান লিখছি।
কাজে আমি আমার জীবন নিয়েই গান লিখছি, সে সিনেমার জন্য লিখলেও সেটা আমার জীবন নিয়েই লিখছি আলটিমেটলি। এমনকি বিজ্ঞাপনের গানও তাই, আমি আমার কথা ভাবছি, সিনেমার কথা। সিনেমার গানগুলো সিনেমার গানগুলো কেন তৈরি হয়? ওগুলো সিনেমাকে বেচবার জন্য তৈরি হয়, কাজে সিনেমার গানও আসলে বিজ্ঞাপনের গানই। এই জন্যই বোধহয় এতটা রিলেটেবল তোমরা। তোমাদের এখনও যখন শো হয় গ্রাম বাংলায়, সেখানে কাতারে কাতারে লোক আসে, কারণ সে প্রত্যেকের নিজের জীবনে তোমাদের জীবনের গানগুলোকে খুঁজে পায় কোথাও। এমন বোধহয় এই অডিয়েন্সেও নেই, আজকের জেনারেশনেও বোধহয় এরকম কেউ নেই যে ব্রেকআপের পরে একটু ফসিলসের গান শুনে কাঁদেনি, হ্যাঁ, একটু নিজেরা ওর মধ্যে পেথসটা ফিল করতে পারেনি, দ্য বিটার সুইট সিম্ফনি অফ মিউজিক। এবং সেই জন্য আই থিঙ্ক দ্য রেলেভেন্স কন্টিনিউস ফর দেয়ার মিউজিক। আমরা যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আছি, আমি যদিও সিধু ইজ এ ডক্টর ইন হিজ প্রিভিয়াস প্রফেশন অ্যান্ড হিজ লাইফ, বাট যেহেতু আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আছি, তো সেই জন্য একটা এআই নিয়ে একটা প্রশ্ন করি সিধুকে। ভাবলাম লাস্ট মিনিট ইনসার্শন, যে এআই তো আমাদের জীবনগুলো একদম পাল্টে দিচ্ছে। লাস্ট ইয়ারে আমাদের পকেটে পকেটে ChatGPT ছিল না, আর এখন তার ফলে জীবনটাই মনে হচ্ছে অন্যরকম একটা। যা কিছু করতে মাসখানেক সময় লাগতো একটা 10 জনের টিমের, সেটা এখন 10 মিনিটে একাই করে নেওয়া যায় মনে হয়। তো সেই রকম, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, হাউ ডু ইউ থিঙ্ক AI is going to impact the world of music and your own life from your perspective? এআই এসে যাওয়ার পরে যেটা বুঝতে পারছি যে মিউজিক ডিরেক্টর হিসাবে ক্যাক্টাস ছাড়া কেউ আমাকে একটা জায়গা দেবে না। আজকে 5 তারিখ, কামিং 8th of April আমি একটা ফিল্ম সং গাইবো, যেটা শ্যুটটা এআই করে দিয়েছে। অ্যান্ড আই সোয়ার দ্যাট টিউন ইজ কোয়াইট গুড। মানে আমি করলে এই ধরনেরই সুর, মানে পারতাম কি পারতাম না জানি না আর কি। সো এইখানে যে ডিরেক্টর, যে প্রডিউসার, তারা আমার বন্ধু। তারা একটা মানে ফিল্ম নয়, এটা ওয়েব সিরিজ অ্যাকচুয়ালি। তো ওরা আমার বন্ধু, ওরা আমাকে বলেছিল আমাকে দিয়েই কাজটা করাবে, মানে গানটার লেখা, সুর, গাওয়া ইত্যাদি সব কিছুই আমি করব। তো আমি একটু ব্যস্ত ছিলাম, এই আমাদের তো উইন্টারটা আমাদের একদম ব্যস্ত শিডিউল যায়, প্রচুর লাইভ শোজ। সো একটু ব্যস্ত ছিলাম, ওদের সময় দিতে পারছি না। ওরা 2বার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, আমি দিতে পারিনি। ওরা বোধহয় মনে মনে একটু অধৈর্য হয়ে পড়েছিল। সো ওদের ফিল্মের যে কন্টেন্ট, যে এই 5টা ছেলের গল্প, তারা একটা স্টার্ট আপ করেছিল, যেটা ইনিশিয়ালি খুব সাকসেসফুল হয়, কিন্তু তারপরে কিছু একটা ক্যালামিটি হয়, যেই জন্য স্টার্ট আপটা মানে একদম নষ্ট হয়ে যায়। এবার ওরা কি করবে, ওরা পালাচ্ছে, এরকম একটা সিকোয়েন্সে এই গানটা আসে আর কি। ওরা শহর ছেড়ে পালাচ্ছে, যে কিছুদিন আমরা একটা ব্রেক নিই, তারপরে কিছু একটা ব্যবস্থা করব। এই পুরো সিচুয়েশনটা ওরা এআইকে ফিড দিয়েছে, এবং এআই উইথ লিরিক্স, একটা সুর উইথ তার মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সব কিছু দিয়ে দিয়েছে। লিরিক্সটা খুব একটা গ্রহণযোগ্য হয়নি অবশ্যই, কিন্তু যেটা বললাম যে সুরটা কিন্তু যথেষ্ট অ্যাকসেপ্টেবল। আর ফিল্মের জন্য তো ট্র্যাক তো বানাতেই হবে, ওটা যে মানে মিক্সড ট্র্যাক দিয়েছে সেটা দিয়ে তো কাজ হবে না। সো যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ওই সুরটা ওটাই রাখা হচ্ছে। এআই যে লিরিকটা সাজেস্ট করেছিল, সেটা হিউম্যানলি সেটাকে চেঞ্জ করা হচ্ছে ফিল্মের সিকোয়েন্স অনুযায়ী, বা তার মধ্যে কাব্যির ভাবটাপগুলো ঢোকানো হচ্ছে। এআইতে খুব একটা কাব্যি আমি খুঁজে পাইনি। আর তার মিউজিক ট্র্যাকস বানানো হচ্ছে, সেটা আমি 8 তারিখ গিয়ে গাইবো। সো মিউজিক ডিরেক্টর হিসাবে যে কাজটা করতে পারতাম, সেই কাজটা করার 2টো অ্যাঙ্গেল, একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন এবং অবশ্যই 2 নম্বর দ্য কমার্শিয়াল স্যাটিসফ্যাকশন। দুটোর কোনোটাই আমি পেলাম না এআই এর জন্য। সো এরম দিন আসছে, এটা আরও বাড়বে বলেই মনে হচ্ছে। সো মিউজিক ডিরেক্টর হিসাবে বা লিরিসিস্ট হিসাবে কতদিন ক্যাক্টাসের বাইরে কাজ পাবো, আই ডাউট। I think on that note, we come almost to the close of today's session. যতটা বকবক করবো ভেবেছিলাম, তার থেকে বোধহয় একটু বেশিই করে ফেলেছি। দেখতে পাচ্ছি স্টেজের কোণার থেকে হাত পাগুলো নড়ছে একটুখানি। কিন্তু আজকের এই সেশনটা শেষ হবে না যদি না একটা ছোট্ট গল্প বলি, যেইটা আমাদের প্রত্যেকের জন্য বোধহয় ইম্পর্টেন্ট। আমি জানি না তোমাদের বয়স কত ছিল সেই সময়, বাট আমরা যখন ছোট তখন আর প্রচুর রক মিউজিক শুনি। সেই সময় ব্যান্ডে মাতারাম বলে একটা শো হয়েছিল, এবং সেইখানটায় প্রথমবার আমরা স্টেজে এবং একটা মিউজিক ভিডিওতে ক্যাকটাস এবং ফসিলসকে একসাথে, অ্যান্ড উইথ আ ফিউ অফ দি আদার ভেরি ভেরি রিনাউন্ড নেমস অফ বেঙ্গলি রক মিউজিক, উই হ্যাড হার্ড দেম টুগেদার, একসাথে সবাই গান শুনেছিলাম। সেই শোরই অ্যান্থাম ছিল একটা গান, আমরা হারি না। এবং আমি চাইবো আজকে
সবাই টু ফিনিশ দিস অফ অন আ পজিটিভ নোট, যে আমরা একসাথে কাজ করলে আমরা অবশ্যই হারি না, হারতে পারি না। ক্যান উই প্লিজ উইথ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর রূপম অ্যান্ড সিধু request them to Thank sing you. this song together. I got another mic, maybe on your feet. হ্যালো, চেক, হ্যালো। পুরোটা গাইবো না, জাস্ট কয়েকটা গান। স্বপ্নের বিছানাতে আমার লক্ষ্য যাচ্ছে ঘেটে, দেয়ালে ছায়া মূর্তি, রোগা লম্বা মোটা বেট, বটে মনে নেই, রোগা মোটা লম্বা বেটে, চিনতে পারি না, চিনতে পারি না, চিনতে পারি না, চিনতে পারি না। কুকুরে থাকি গুলো গা, শত পণ্যের মাঝে বিপন্নতা যাচ্ছে সয়ে, নিরাপত্তা বিকোচ্ছে আপোষের বিনিময়ে, কিনতে পারি না, কিনতে পারি না, কিনতে পারি না, কিনতে পারি না। কুকড়ে থাকি, মুশরে থাকি, ইচ্ছে তবু শীর্ষে রাখি, প্রলোভনের ডাকা ডাকি, উদাস আমি যুদ্ধ আঁকি। যুদ্ধে হারি না, যুদ্ধে হারি না, আমরা হারি না, হারতে পারি না। আচ্ছা, আমরা দুজন মিলে একটা গান করেছি একটা ফিল্মে, সেটা সম্প্রতি অলরেডি রিলিজড হয়েছে, তোমরা হয়তো কেউ কেউ শুনেছো গানটা, কিন্তু যারা শোনোনি তাদের সবার কাছে যাতে খবরটা পৌঁছে যায় আমি বলে দিচ্ছি। সৃজিতের নতুন ছবি কিল বিল সোসাইটি, তার একটা গান আমরা তৈরি করেছি, মানে আমরা গেয়েছি, ওটা তমালিকা গোলদার হচ্ছে গানের সঙ্গীত পরিচালক, আর সৃজিত মুখার্জি নিজেই গানটি লিখেছে। গানটার নাম হচ্ছে রেফারির বাঁশি। আজকে গাইবো না আমরা, কিন্তু গানটা তোমরা শুনো কেমন। ইট ইজ দ্য ফার্স্ট এভার ডুয়েট। এই আমরা হারি না, হারতে পারি না, ও বললো নিশ্চয়ই ক্যাকটাস ফসিলস সবাই ছিল, কিন্তু লক্ষ্মী ছাড়াও ছিল আমাদের সাথে। সো মাল্টিপল আর্টিস্ট এইরকম গানে, রূপম আমি দুজনেই ফিচার করেছি, আগেও হয়েছে, বাট দিস ইজ আ ডেডিকেটেড ডুয়েট বিটুইন রূপম অ্যান্ড সিধু ফর দ্য ফার্স্ট এভার টাইম। সো দ্য সং ইজ কল্ড রেফারির বাঁশি ফ্রম কিল বিল সোসাইটি। তোমরা প্লিজ শোনো, সবাই শুনো এবং আমাদের জানিও কেমন লাগলো, আর জানাবার রাস্তা পেয়ে যাবে। আর থ্যাংক ইউ মেঘদূত। মেঘদূতকেও মানে সিন্স ওর কলেজ ডেজ থেকে চিনি। হি হ্যাজ বিন আ লাভলি গাই, ভেরি ব্রাইট, সো ইন্টেলিজেন্ট আইজ, আর এখন তো দেখছি ম্যানেজমেন্ট ব্যাপারটাও একদম চুস্ত হয়ে গেছে। অ্যান্ড হি হ্যাজ গট হিজ ওন ইনক্লিনেশন টুয়ার্ডস মিউজিক অ্যান্ড ভেরিয়াস আদার আর্ট ফর্মস। তো সব কিছু নিয়ে এরকম যদি একজন ডিরেক্টর থাকেন একটা ইনস্টিটিউটের, আমার মনে হয় ইউ অল আর অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। All the best to all of you. Thank you for having us.